আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিহারের রেজাল্ট ঘোষণা হয়েছে, ইলেকশন রেজাল্ট এবং আপনাদের কাছে রেজাল্ট পৌঁছে গেছে। সেই বিষয়ে ২-১ টা ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে এসেছি। তাই অনেকদিন আগে আসাদুদ্দিন ওয়েসির আব্বা একটা কথা বলেছিলেন, সুলতান সালাউদ্দিন ওয়েসি, যে রাজনীতি বাচ্চাদের খেলা নয় এবং রাজনীতি আমাদের ঘরের মেয়ের মতো। তাই আমরা জানি, বুঝতে পারি রাজনীতিকে। বিহারের ইলেকশন শুরুর প্রথম দিকেই আসাদুদ্দিন ওয়েসি সাহেব যখন প্রথমবার প্রচারে আসেন, তখন তিনি কিন্তু বলেছিলেন যে, "আমরা কিন্তু হাওয়া শুঁকে বুঝে নিতে পারি কে জিতবে।" উনি বারবার বলেছিলেন, তেজস্বী কিন্তু বিজেপিকে হারাতে পারবে না। এবং তিনি বারবার কিন্তু আবেদন করেছিলেন এই মহাগঠবন্ধনকে, আবেদন করেছিলেন যে, "আমাদেরকে ৬টা সিট দেয়া হোক, আমাদেরকে জোটে নেওয়া হোক।" সেই দাবিতে কিন্তু তেজস্বী যাদব কর্ণপাত করেননি। কংগ্রেসের কিন্তু কিছুটা ট্যাসিড অ্যাপ্রুভাল ছিল। সচিন পাইলট কিন্তু বলেছিলেন আসাদুদ্দিন ওয়েসিকে মহাগঠবন্ধন জোটে নেওয়ার। এবং জুবলি হিলসে যে বাই ইলেকশন হলো আজকে, যেটা কংগ্রেস জিতেছে, সেখানেও কিন্তু কংগ্রেসকে সাপোর্ট দিয়েছেন। ইভেন প্রচারে পর্যন্ত গেছেন আসাদুদ্দিন ওয়েসি সাহেব। সেখানে মিমের সাপোর্ট ছিল কংগ্রেসকে এবং কংগ্রেস এই সিটটা কিন্তু জুবলি হিলসে জিতেছে। আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট পরিসংখ্যান বুঝিয়ে দিই। আপনারা জানেন যে কে কত সিট পেয়েছে, সেই বিষয়ে আমি যাব না। আমি শুধু বলতে চাই যে আরজেডির যে নেতা, বিশেষ করে মহাগঠবন্ধনের যার হাতে দায়িত্ব ছিল কে কতটা সিট পাবে, সেখানে তেজস্বী যাদব, যাকে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে ঘোষণা করেছিলেন, সেই ভিআইপি পার্টির ভোট পার্সেন্টেজ কিন্তু 1%-এরও কম। আজকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বিজেপি বা এনডিএ জোটের জেডিইউ, বিজেপি এবং রামবিলাস পাসওয়ানের দল ৩ জন মিলে প্রায় 44.3% ভোট পেয়েছে। অন্যদিকে আরজেডি পেয়েছে 23%, ক্লোজ টু। কংগ্রেস পেয়েছে 8.72 এবং সিপিআইএমএল, সিপিআই এবং সিপিএম মিলে পেয়েছে 4%। টোটাল যদি আমি মেলাই, ওই 36-37% মতো ভোট কিন্তু পেয়েছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কিন্তু 1.85% ভোট পেয়েছে। তাই কিছুটা তর্কের খাতিরে আমি ধরে নিলাম, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে যদি সরিয়েও দিতাম, এই 1.85% ভোট যদি এই মহাগঠবন্ধনে জোট হতো, জমতো, তাহলেও কিন্তু ওরা কিন্তু এই ভোটটা পেলেও কিন্তু কখনো জিততে পারত না। তাই আমার কথা হচ্ছে যে, একটা ইলেকশনে জেতা অত ছোট ব্যাপার নয়। ইলেকশনে জিততে গেলে নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়। এখানে যেটা আমরা দেখেছি তেজস্বী যাদবের, আমি জানি না তার আ কিছুটা নির্বুদ্ধিতা হতে পারে, গোঁয়ার্তুমির কারণে হতে পারে, যে তার যে পলিসি, আমার মনে হয় সেই পলিসিই ছিল এই ভোটে তার হেরে যাওয়ার প্রধান কারণ। আর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। আসাদুদ্দিন ওয়েসি সাহেব আরেকবার প্রমাণ করলেন যে তিনি কত বড় রাজনীতিবিদ। আজকে বিহারের মাটিতে তিনি শুধু নিজের আগেরবার জেতা ৫টা সিট, সেখান থেকে ৪ জনকে আরজেডি তুলে নিয়েছিল টাকা দিয়ে। তারপরেও আবার সেই ৫টা সিটকেই তিনি ঘুরিয়ে নিয়ে আসলেন। খুব কানের পাশ দিয়ে অল্পের জন্য বেরিয়ে গেছে বলরামপুর সিট, যেটা প্রায় ৪ বার ধরে গত ৪ বার ওটা সিপিআইএমএল জিতেছে। সেই সিট কিন্তু এবার দ্বিতীয় পজিশনে রয়েছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। ৩০০ ভোটে মাত্র, ৩০০ সামথিং ভোটে মাত্র। রিকাউন্টিংয়ের পরেও ৩০০ সামথিং ভোটে হেরেছে। তো এইটুকুই। তা আমার কথা হচ্ছে যে, যেটা আমি বলতে চাইছি যে ভোট পার্সেন্টেজ যদি আমরা মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নাও দাঁড়াতো, তাও কিন্তু এবার আরজেডি বা মহাগঠবন্ধন এই ভোটে জিততে পারত না। আরেকটা কথা, যে সাধারণ মানুষ কেন অল্টারনেটিভ পলিটিক্স, কেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনকে বেছে নিচ্ছে? তার কিছু কারণও রয়েছে। কারণ হচ্ছে এগুলো, যেমন ধরুন কিছুদিন আগে লালগোলাতে একটা ঘটনা ঘটল। একজন শিক্ষক মাহমুদুল হাসানকে লালগোলা থানার ওসি ডেকে পাঠিয়ে ২১ ঘন্টা ধরে আটকে রেখেছিলেন এবং অত্যন্ত চরম শারীরিক নির্যাতন করেছেন এবং তিনি প্রস্রাব পর্যন্ত ফিরে ফেলেছিলেন। সেই অবস্থাতেই তিনি তাকে ২১ ঘন্টা কিন্তু ওই থানাতে রাখেন। এটা আমরা একটা লোকাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। তারা কলকাতায় এসে মাইনরিটি কমিশনে না ফোরামে, ওখানে এসে তাদের নিজেদের আবেদনপত্র জমা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে লোকাল যে লিডারশিপ, লালগোলার যে এমএলএ মোহাম্মদ আলম সাহেব, প্রবাবলি ওনার নাম, তিনি কি একবারও মাহমুদুল হাসান সাহেবের বাড়ি গেছেন? তাকে কি জিজ্ঞাসা করেছেন? তার থেকেও বড় কথা, এটা যখন লোকাল মিডিয়াতে এসেছে, তখন কি স্থানীয় প্রশাসন, তারা কি নিশ্চয়ই এই ঘটনাটা জানে? তারা কি বিচার বিভাগীয় কোনো তদন্ত নির্দেশ দিয়েছে? আমার কথা হচ্ছে যে, একটা কমিউনিটির একজন শিক্ষককে, উচ্চশিক্ষিত মানুষকে, মাস্টার ডিগ্রি করা ইংলিশে, তাকে যদি ডেকে এরকম শারীরিক নির্যাতন করা হয়, তাহলে দরিদ্র কৃষক বা অশিক্ষিত যে মুসলিম, তাদের নিরাপত্তা কোথায় থাকবে? তাদের ট্রাস্ট ফ্যাক্টর,
তারা কিভাবে বিশ্বাস করবে? তাই এই ধরনের মানুষ, তারাও তো সবাই চায় যে তাদের ক্ষেত্রে ইনসাফ হোক। আমরা সবাই চাই যে ভারতবর্ষের সংবিধান মেনে সবার ইকুয়াল রাইটস হোক, তাই না? তো আমাদের একটাই প্রশ্ন, যে অল্টারনেটিভ রাজনীতির প্রয়োজন তখনই হয়ে পড়ে যখন যে কারেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন, কারেন্ট যে পলিটিশিয়ান, তারা যখন এই ধরনের ছোটোখাটো নয় শুধু, এই ধরনের বড়, বড় বিষয়গুলো, যখন হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, যখন সাধারণ শিক্ষিত মানুষকে এইভাবে হয়রানি করা হয়, তাদেরকে হ্যারেস করা হয়, অপমান করা হয়, যখন তাদের এই অত্যাচারগুলোকে, যখন তারা ইনসাফ পায় না, তখনই মানুষ অল্টারনেটিভ পলিটিক্সের দিকে ছুটে যায়। ঠিক এখানেই আমরা ফিল করি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের কোনো যদি আজকে এমএলএ ওই লালগোলাতে থাকতো, তাহলে হয়তো এই বিষয়টা অনেক আগেই ফয়সালা হয়ে যেত। হয়তো মাহমুদুল হাসান সাহেব অনেক আগেই বিচারটা পেয়ে যেতেন। আমার দাবি হবে প্রশাসনের কাছে যে এর অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং অন্তত জানা উচিত আসল ঘটনাটা কী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।